স্টার্ট। তাহলে আমাদের পরিপাকতন্ত্র কিন্তু শেষ ব্যাচে, মানে এনজাইম যেহেতু পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড একটা টপিক এনজাইম বোটানি, আমরা এনজাইম দিয়ে শুরু করতেছি এখন। তাহলে এনজাইম হচ্ছে কি? এনজাইম হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ কেমন রাসায়নিক পদার্থ? প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। তাহলে সকল এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। তাহলে এনজাইম প্রোটিন জাতীয় একটা রাসায়নিক পদার্থ যে আমাদের শরীরে যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটে অথবা জীবের শরীরে যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলোকে প্রভাবিত করে। ঠিক আছে, জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। এখন প্রভাবিত করে বলতে আমরা কি বুঝাচ্ছি? অর্থাৎ বিক্রিয়ার হারটাকে সে বাড়ায় দেয়, বিক্রিয়াটা যাতে তাড়াতাড়ি হয়, উৎপাদটা যাতে বিক্রিয়ার তাড়াতাড়ি যাতে উৎপাদ পাওয়া যায় সেই ব্যবস্থাটা সে করে। তাহলে এটা হচ্ছে এনজাইমের কাজ। পৃথিবীর প্রথম আবিষ্কৃত এনজাইম, প্রথম আবিষ্কৃত এনজাইম হচ্ছে, আমরা অলরেডি পরিপাকতন্ত্র সরি এটা তো হল এনজাইমের বৈশিষ্ট্য। এনজাইমের বৈশিষ্ট্য আচ্ছা, বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্যের মধ্যে আমরা অলরেডি একটা বলে ফেলছি, অল এনজাইমস আর প্রোটিন। সকল এনজাইমই প্রোটিন। তো প্রোটিনের মতো কিছু বৈশিষ্ট্য আমরা এনজাইমে পাবো। সেটা কি? ও পিএইচ সেনসিটিভ, টেম্পারেচার সেনসিটিভ, মানে পিএইচ এর প্রতি সংবেদনশীল, তাপমাত্রার প্রতি সংবেদনশীল। তুমি যে কোনো পিএইচ এ একটা এনজাইমকে রাখলে সেই এনজাইমটা কি করবে না? কাজ করবে না। তাই এনজাইম কত পিএইচ এ কাজ করে? 6 থেকে 9 এই রেঞ্জের মধ্যে কাজ করে। তুমি যদি পিএইচ 6 এর নিচে নামো, বেশি অ্যাসিডিক করে ফেলো, এনজাইমটা কি হয়ে যাবে? জমাট বেঁধে যাবে। এনজাইমটা আবার যদি 9 এর উপরে তুলো তাও জমাট বেঁধে যাবে। তাপমাত্রা, তো এনজাইম 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এতটুকু তাপমাত্রার মধ্যে এনজাইম ভালো কাজ করে। এর নিচে নিলে বা উপরে নিলে জমাট বেঁধে যাবে। যেমন দেখো ডিম যখন আমরা তেলের মধ্যে ছেড়ে দেই সাথে সাথে কি হয়ে যায়? ফ্লুইড। ডিমটা কিন্তু একদম ফ্লুইড, ঠিক না? কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলে জমাট বেঁধে যায়, ঠিক না? তাহলে এনজাইমও যেহেতু প্রোটিন, তাহলে প্রোটিনের মধ্যে একটা বৈশিষ্ট্যটা আছে, সেটা হচ্ছে তাপমাত্রার প্রতি কি? সংবেদনশীল। এরপর বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা এনজাইম, কোন একটা এনজাইমের কাজ কি বলছিলাম? রাসায়নিক বিক্রিয়ার গতিকে কি করা? প্রভাবিত করা। তার মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কি পরিমাণ এনজাইম দরকার? খুবই স্বল্প পরিমাণ এনজাইম দরকার। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া ফ্রুটফুলি বা সফলভাবে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য অল্প পরিমাণ এনজাইমই কি দরকার? যথেষ্ট। অল্প পরিমাণ এনজাইমই যথেষ্ট, অনেক বেশি এনজাইমের দরকার নাই। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে সাম্যাবস্থা। একটা জিনিস আছে, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর এনজাইমের কোনো কি নাই? প্রভাব নাই। এনজাইম শুধু একটু করবে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে সেটা গতিকে বাড়ায় দিবে, সেটার গতিকে কি করে দিবে? বাড়ায় দিবে। এনজাইম একটু করতে পারবে, কিন্তু এমনটা করতে পারবে না যে দেখি একটু উৎপাদের পরিমাণ বাড়ায় দিই, বিক্রিয়াটাকে একটু সম্মুখ দিকে ঘটাই অথবা বিক্রিয়াটা একটু পশ্চাৎ দিকে ঘটাই। তোমরা লাসা দিলে নীতি 9-10 পড়ছো মনে হয়, যতটুকু মনে আছে আর কি। লাসা দিলে নীতি মানে কি? কোন একটা বিক্রিয়া কি সম্মুখ দিকে হবে বেশি হবে না পশ্চাৎ দিকে চলে আসবে, এটাই তো নাকি? এটাই তো সম্ভাবস্থা, ঠিক আছে? অর্থাৎ ধরো সুক্রোজ, একটা বিক্রিয়া, ধরো সুক্রোজ ভেঙে গ্লুকোজ হবে এবং ফ্রুক্টোজ হবে। এনজাইম এখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমের নাম হচ্ছে সুক্রেজ। তো এনজাইম এখানে কি করবে? এনজাইম এখানে ধরো সুক্রোজ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে 10 মিনিট সময় লাগতেছে। এমন না 10 মিনিট লাগে, আমি কথা বলছি 10 মিনিট সময় লাগতেছে। এখন ধরো বোর্ডে চাচ্ছে না এটা আর একটু তাড়াতাড়ি তৈরি করা দরকার, এনজাইম এসে এটাকে 2 মিনিটের ভিতর সেরে দিবে কাজ। কিন্তু এনজাইম কখনো এটা করবে না যে সুক্রোজ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হওয়ার হার এটাকে সে বাড়াতে পারবে না, অথবা কিভাবে
বিক্রিয়াটাকে অর্থাৎ বিক্রিয়াটা এদিকে যাবে না এদিকে যাবে, এই সিদ্ধান্ত এনজাইম, এই সিদ্ধান্তের উপর এনজাইম কোনো কি করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না। এটা এনজাইম কখনো বিক্রিয়ার সাম্য অবস্থার উপর প্রভাব ফেলতে পারে না, তবে বিক্রিয়ার গতির উপর প্রভাব ফেলতে পারে, বিক্রিয়ার গতিকে বাড়াতে পারে। এটা হচ্ছে এনজাইম সম্পর্কে কথা। এছাড়াও এনজাইম আর কিসের প্রতি সংবেদনশীল? আলোর প্রতি সংবেদনশীল। অতিরিক্ত আলোতে এনজাইম ঠিকমতো কাজ করে না। আর কিসের প্রতি সংবেদনশীল? অতিবেগুনি রশ্মি, ইউভি রে। অতিবেগুনি রশ্মি যদি পড়ে এনজাইমের উপর, এনজাইম কি হয়ে যায়? অকার্যকর হয়ে যায়, জমাট বেঁধে যায়। জমাট বেঁধে যাওয়া মানে এনজাইম আর কি করবে না, কাজ করবে না, এটা অকার্যকর। ক্লিয়ার? বুঝতে পারলেন? আচ্ছা, এরপর আসতে থাকে এবার এনজাইম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করানো হচ্ছে বিজ্ঞানী কোন? বিজ্ঞানী কোন সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেন? প্রথম আবিষ্কৃত এনজাইম, আমি একটু আগে এটা বলতে চাইছিলাম, প্রথম আবিষ্কৃত এনজাইম এর নাম হচ্ছে কি? জাইমাস। প্রথম আবিষ্কৃত এনজাইমের নাম কি? জাইমাস। এটা কোথায় পাওয়া যায়? ইস্ট নামক একটা ছত্রাক আছে, ঠিক আছে? তাহলে প্রথম আবিষ্কৃত এনজাইম যে জাইমাস, এটা কোথায় থাকে? ইস্ট নামক একটা ছত্রাক আছে, এই ইস্ট নামক ছত্রাক থেকে প্রাকৃতিকভাবে এটা পাওয়া যায়, কৃত্রিমভাবেও পাওয়া যায়। তো প্রাকৃতিক উৎস যদি আমরা বলি ইস্ট নামক ছত্রাক, আর বিভিন্ন নাস্তা বানানোর কাজে কিন্তু ইস্ট কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, এর দূর গেল। এরপর আসো এনজাইমের নামকরণ। তার আগে বলি, ধরো আবার একই বিক্রিয়াটাই দেখাচ্ছি, সুক্রোজ, গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ, এখানে একটা এনজাইম আছে সাপোজ। তাহলে এটা হচ্ছে কি মাঝখানে প্রভাব বিস্তার করতেছে কি? এনজাইম। আর এটা কি? এটা হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া পাঠে এটাকে কি বলি? বিক্রিয়ক। কি বলি? বিক্রিয়ক বা সাবস্ট্রেট বা কি? সাবস্ট্রেট। তাই এক্ষেত্রে আমরা সাবস্ট্রেট শব্দটা বেশি ইউজ করব, এই চ্যাপ্টারে আমরা সাবস্ট্রেট শব্দটা বেশি ইউজ করব। আর এটাকে আমরা বলি কি? উৎপাদ, ঠিক না? বা ইংরেজিতে বললে প্রোডাক্ট। তাহলে এই চ্যাপ্টারে আমরা সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এই দুটো শব্দ বেশি ব্যবহার করব। তাহলে একটা সাবস্ট্রেট থেকে একটা কি হবে? প্রোডাক্ট হবে, মাঝখানে ভূমিকা রাখবে কে? এনজাইম। এটা হচ্ছে একটা কমন সিনারিও। এখন এই এনজাইমের নামটা কি হবে? এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিসের উপর? তিনটা জিনিস। প্রথম কথা, সাবস্ট্রেটের নামের উপর, অর্থাৎ সাবস্ট্রেটের নাম অনুসারে আমি এনজাইমের নামকরণ করব। যেমন সুক্রোজ এর উপর কাজ করবে কে? সুক্রেজ। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে করলাম নামকরণটা? সাবস্ট্রেটের নামের উপর ভিত্তি করে। দুই নম্বর পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি বিক্রিয়ার ধরন অনুসারে, টাইপ অফ রিঅ্যাকশন। বিক্রিয়ার ধরন অনুসারে, যেমন কোন একটা বিক্রিয়ার উৎপাদ, সাবস্ট্রেট কি প্রোডাক্ট, এটা আমরা দেখব না। আমরা দেখব কি বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। এটা কি হাইড্রোলাইসিস, এটা কি জারণ বিজারণ, এটা অক্সিডেশন রিঅ্যাকশন কিনা, নাকি এটা প্রশমন বা নিউট্রালাইজেশন। এই যে বিক্রিয়ার বিভিন্ন ধরন আছে না, জারণ বিজারণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এই বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে আমরা নামকরণ করব। সাপোজ ধরো কোনো একটা বিক্রিয়া জারণ হলো, কি হলো? জারণ হলো। জারণ ইংরেজি হচ্ছে অক্সিডেশন। তাহলে আমরা ওই বিক্রিয়া এনজাইমের নাম দিলাম অক্সিডেজ। কি দিলাম? অক্সিডেজ। কোন একটা বিক্রিয়া থেকে আমরা হাইড্রোজেন, কোন একটা বিক্রিয়া আমরা হাইড্রোজেন ঢুকাইলাম, তাহলে ওই বিক্রিয়া এনজাইমের নাম দিব আমরা হাইড্রোজেনেজ। হবে, তার মানে কি আমরা এখানে বিক্রিয়কের উৎপাদ বা সাবস্ট্রেট বা প্রোডাক্ট কোনটার দিকে আমরা কি করি নাই? তাকাই না। আমরা তাকাইছি কোন দিকে? বিক্রিয়ার ধরন, বিক্রিয়াটা কেমন ধরনের বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে মিক্স সাবস্ট্রেট এবং বিক্রিয়ার ধরন, দুইটা কি মিক্স করে আমরা একটা এনজাইমের নাম বানাবো। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কোনটা? মিক্স সাবস্ট্রেট এবং বিক্রিয়ার ধরন, দুটোটা মিলে আমরা কি করি? এনজাইমের নামকরণ করে। আমি একটা एग्जांपल দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। প্রথমে দেখো, এতক্ষণ পর্যন্ত অনেকবার দিচ্ছি, এটা আবার দিলাম, গ্লুকোজ ফ্রুক্টোজ। তাহলে এখানে এনজাইমের নাম কি? সুক্রেজ, ঠিক না?
এনজাইমের নাম কি সুক্রেজ। সুক্রেজ। তাহলে এখানে যে এনজাইমের নামটা সুক্রেজ হলো, এটা কিসের উপর ভিত্তি করে দিলাম আমরা? সাবস্ট্রেটের উপর ধরুন ভিত্তি করে দিলাম। তাহলে 1 নম্বর নিয়মের একটা উদাহরণ তোমাদেরকে আমি দেখালাম। 2 নম্বর एग्जांपल আমরা কি বলছিলাম? বিক্রিয়ার ধরন অনুসারে, ঠিক না? বিক্রিয়ার ধরন অনুসারে। যেমন জারণ বিজারণ বাদ দাও, আরো সোজা করে দিই। গ্লুকোজ 6 ফসফেট, এটা থেকে হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। আমি যদি তোমাদেরকে এখন গাঠনিক সংকেত এঁকে দেখাই, দেখবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ খুব বহুকি, সরি গাঠনিক সংকেত বলতেছি, নরমাল সংকেত যদি দেখাই, দুইটারই সংকেত হচ্ছে C6H12 O6। কিন্তু আমি যখন গাঠনিক সংকেত আঁকবো, একটাতে দেখবো উপরে এরকম আছে, আর একটাতে দেখবে এরকম আছে। আর সব একই, মানে সব কার্বন একই, শুধু একটা কার্বন এটাতে এরকম আছে, আর একটা কার্বন এটাতে কি আছে। তার মানে তাদের কিন্তু মূল সংকেত আণবিক সংকেত কি সেম। কিন্তু গাঠনিক সংকেত আঁকলে দেখা যায় এরা ভিন্ন, মানে এরা যে ভিন্ন এটা বোঝা যায় কখন? গাঠনিক সংকেত আঁকলে। নরমালি এরা যে ভিন্ন এটা বোঝা যায় না। তাহলে এদেরকে আমরা পরস্পরের কি বলতে পারি? কেমিস্ট্রির ভাষায় সমাণু। এদেরকে আমরা পরস্পরের কি বলতে পারি? সমাণু। ইংরেজিতে বললে আইসোমার, ইংরেজিতে বললে কি আইসোমার। তাহলে এই বিক্রিয়ার নামটা আমরা দিলাম হচ্ছে আইসোমারেস। এই বিক্রিয়ার এনজাইমের নাম দিলাম কি আইসোমারেস। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে দিলাম? সাবস্ট্রেট না প্রোডাক্ট? কোনটাই না, সাবস্ট্রেট দিলে তো গ্লুকোজের উপর দিতাম বা ফ্রুক্টোজের উপর, কোনটাই দিই নাই। দিছে কি বিক্রিয়ার ধরন, না মিক্স না, বিক্রিয়ার ধরন। কারণ এই বিক্রিয়াটা কি হয়েছে? সমানুকরণ হয়েছে, এক সমাণু আরেক সমাণুতে পরিণত হয়েছে। সেজন্য বিক্রিয়ার ধরন, বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া, আইসোমারাইজেশন বিক্রিয়া। সমানুকরণ বা আইসোমারাইজেশন বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার ধরনের উপর আমরা কি করলাম? নামকরণ করলাম। এরপর আসো ধরো মিক্সড আমরা এখন দেখাবো, ঠিক আছে? গ্লুকোজ 6 ফসফেট। দেখো এখানে শুধু গ্লুকোজ, এখন আছে কি শুধু গ্লুকোজ, এখানে কি হয়ে গেল কি ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, পুট করে ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট মানে কি? গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের যৌগ, গ্লুকোজের 6 নম্বর কার্বন একটা কি আসছে? ফসফেট আসছে। আর এখানে কোনো ফসফেট নাই। ফসফেটটা কোথা থেকে আসছে? আকাশ থেকে তো আর ফসফেটটা নামে না। এটা কিভাবে আসে? এটিপি ভাঙে। কি ভাঙে? এটিপি ভাঙে এই ফসফেটটা আসছে। আমরা জানি এটিপি ভাঙলে ওখানে এনজাইমের নাম হয় কি? কাইনেস। কোথায় এটিপি ভাঙলে ওখানে এনজাইমের নাম হয় কি? কাইনেস। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে দিলাম এই নামটা? বিক্রিয়ার ধরন। কারণ এই বিক্রিয়া কি হয়েছে? এটিপি ভাঙছে। আচ্ছা, তারপর আমরা করলাম কি? আরেকটা লেস লাগাই দিলাম, হেক্সাকাইনেস, সরি হেক্সোকাইনেস। কেন হেক্সো? কেন? কারণ গ্লুকোজ হচ্ছে কয় কার্বনের যৌগ? 6 কার্বনের যৌগ। 6 কার্বনের যৌগকে আমরা কি বলি? হেক্সোস বলি। কি বলি? হেক্সোস বলি। সেজন্য আমরা এখানে এটার নাম দিলাম কি? হেক্সোকাইনেস। তাহলে এটা কি এখন শুধু বিক্রিয়ার ধরন নাকি সাবস্ট্রেট সহ মিলে দিলাম? সাবস্ট্রেট। হ্যাঁ, এখন আমরা সাবস্ট্রেট কোড হিসেবে তাহলে আরো সোজা করে দিই, হেক্সো বলতে তোমাদের হয়তো ফার্স্ট ইয়ার হিসেবে কঠিন লাগতে পারে। গ্লুকোকাইনেস ধরো, একদম সোজা করে দিলাম গ্লুকোকাইনেস। তাহলে আমরা এখানে সাবস্ট্রেটের নামও ধরলাম, বিক্রিয়ার ধরনও ধরলাম। তাহলে কয়টা প্রসেস অনুসরণ করলাম? দুইটা প্রসেস অনুসরণ করলাম। তাহলে হচ্ছে এনজাইমের নামকরণের পদ্ধতি। লাস্ট ছোট্ট একটা জিনিস বলে আমরা শেষ করব। এনজাইম বলতে আমরা শুরুতে কি বলছিলাম? প্রোটিন বলছিলাম, ঠিক না? তাহলে যে এনজাইমগুলো শুধুমাত্র প্রোটিন, যে এনজাইমগুলোতে কি আছে? শুধুমাত্র প্রোটিন আছে, সেগুলোকে আমরা বলবো সরল এনজাইম। কি বলবো? সরল এনজাইম। আর যে এনজাইমগুলোতে প্রোটিনের পাশাপাশি কিছু নন প্রোটিন, প্রোটিনের পাশাপাশি কিছু কি আছে? নন প্রোটিন মিক্স আছে, সেই এনজাইমগুলো নিশ্চয়ই সরল না, ভেজাল আছে। সেগুলোকে আমরা বলি হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কি বলি? কনজুগেটেড প্রোটিন। কনজুগেট মানে কি? যুক্ত হওয়া। কনজুগেট মানে কি? যুক্ত হওয়া। যে বিয়ে হাজবেন্ড ওয়াইফ বিয়ে হলে কি বলে? কনজুগাল লাইফ বলে না? ওখান থেকে কনজুগেট, ঠিক আছে? যুক্ত হওয়া। তাহলে কনজুগেটেড প্রোটিন বলবো। প্রোটিন এবং নন প্রোটিন একসাথে মিলে গেলে এটাই কি বলবো? কনজুগেটেড। না, শুধু প্রোটিন দিয়ে যদি কোনো এনজাইম তৈরি হয় এটা কি বলবো আমরা? সরল এনজাইম। আচ্ছা, কনজুগেটেড প্রোটিনে তাহলে কয়টা অংশ? দুটো অংশ, একটা হচ্ছে প্রোটিন অংশ আর একটা হচ্ছে
নন প্রোটিন অংশ কোন একটা ভেজাল এনজাইমের বা কোন একটা কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রস্থেটিক মানে হচ্ছে এক্সট্রা পার্ট। প্রস্থেটিক শব্দের অর্থ কি এমনি? এক্সট্রা পার্ট। যেমন ধরো তোমার হার্টের একটা বাল্ব নষ্ট হয়ে গেল, তো আমি করলাম কি, ওই নষ্ট তো হয়ে গেছে, ওটা কোনো কাজ করতেছে না, আমি ওখানে স্টিলের বা প্লাস্টিকের একটা বাল্ব লাগিয়ে দিলাম, অপারেশন করে কৃত্রিম একটা বাল্ব লাগিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ওটা কি? ওটা একটা প্রস্থেটিক। ওটা একটা কি? প্রস্থেটিক। ধরো তোমার হাঁটুর জয়েন্টটা নষ্ট হয়ে গেল, আমি ওখানে ওটা সরাইয়ে একটা লোহার স্টিলের জয়েন্ট সেট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটাকে আমরা ওগুলোকে আমরা ওই শরীরের ওই অংশগুলো, কৃত্রিম অংশগুলোকে আমরা বলি কি? প্রস্থেসিস। কি বলি? তাহলে প্রস্থেসিস মানে কি? কৃত্রিম অংশ, এক্সট্রা অংশ। তাহলে এনজাইম মানে আমরা জানি যে কি, আমরা এনজাইমের বৈশিষ্ট্য পড়ে আসছি, এনজাইম মানে কি? প্রোটিন। কিন্তু কোন এনজাইম যদি ভেজাল সেও প্রোটিনের সাথে কিছু কি আছে? নন প্রোটিন আছে। তাহলে নন প্রোটিনটা নিশ্চয়ই কি? এক্সট্রা অংশ। তাহলে এক্সট্রা অংশকে আমরা কি বলবো? প্রস্থেটিক গ্রুপ বলবো। কি বলবো? প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, এখন প্রস্থেটিক গ্রুপটা কি জাতীয় পদার্থ, এটার উপর নির্ভর করবে অনেক কিছু। প্রস্থেটিক গ্রুপটা হতে পারে জৈব যৌগ। প্রস্থেটিক গ্রুপটা কি হতে পারে? জৈব যৌগ হতে পারে। আবার প্রস্থেটিক গ্রুপটা ধাতু হতে পারে, মানে প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ থাকবে সেটা একটা ধাতু আসতে পারে, যেমন ধরো একটা জিঙ্ক আসতে পারে, জিঙ্ক ধাতু, অথবা একটা জৈব যৌগ আসতে পারে। তো কোন একটা এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে যদি জৈব যৌগ আসে, তখন সেটাকে আর আমরা এনজাইম বলি না, তখন সেটাকে আমরা বলি কোএনজাইম। কি বলি? কোএনজাইম। তাহলে কোন একটা এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে যদি কি আসে? জৈব যৌগ আসে, তখন সেটাকে আমরা কি বলি? কোএনজাইম। আর ধাতু আসলে সেটাকে আমরা বলি কোফ্যাক্টর। ধাতু আসলে সেটাকে আমরা কি বলি? কোফ্যাক্টর। এটা পরীক্ষা আসবে। কোফ্যাক্টর কাকে বলে? কোএনজাইম কাকে বলে? আচ্ছা, ভালো কথা। কোন একটা এরকম ভেজাল এনজাইমের কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশটাকে আমরা কি বলছি? প্রস্থেটিক। তাহলে প্রোটিন অংশটাকে কি বলবো? প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। কি বলবো? অ্যাপো এনজাইম। তাহলে আমি একটু থ্রো বলছি। এনজাইম মানে নরমালি আমরা জানি হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। তো কোন এনজাইমে যদি শুধুমাত্র প্রোটিন থাকে ওটাকে আমরা বলবো সরল এনজাইম। আবার এনজাইমে ভেজাল থাকতে পারে। ভেজাল মানে কি? প্রোটিন এবং নন প্রোটিন। তো প্রোটিনটাকে বলবো অ্যাপো এনজাইম, আর নন প্রোটিনটাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব যৌগ হয়, তখন সেটাকে এনজাইম না বলে আমরা কি বলবো? কোএনজাইম। আর ধাতু হলে বলবো, ঠিক আছে?